দর্শক সবাইকে ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটা সিরিজ চলছে, 3 ম্যাচের টি-20 সিরিজ। যে সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, দ্বিতীয় ম্যাচটা শুক্রবার রাত 9টার দিকে অনুষ্ঠিত হবে। কিন্তু এই ম্যাচের কথা, এই সিরিজের কথা সম্ভবত দর্শকদের মনে নেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কারো মনে নেই। কারণ মাঠের ভেতরে যে খেলা চলছে, যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেমন জমজমাট খেলা চলছে, তার চেয়ে অনেক বেশি জমজমাট খেলা চলছে আসলে মাঠের বাইরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান, অথবা আমি বলতে পারি সাবেক সভাপতি ফারুক আহমেদ, তাকে কিন্তু অলমোস্ট বরখাস্ত করেছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল রাতে একটা চিঠিতে তারা বলেছে যে জাতীয় ক্রীড়া পরিষদের যে পরিচালক পদ নিয়ে ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই পরিচালক যে মনোনয়নটা, সেটা কিন্তু তুলে নিয়েছে এনএসসি। অর্থাৎ তিনি এখন আর এনএসসির পরিচালকও নন, বিধায় তিনি বিসিবির প্রেসিডেন্টও আর থাকার অধিকার রাখেন না। কিন্তু ফারুক আহমেদ তিনি এটা মেনে নেননি। তিনি কয়েকটা সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং ফারুক আহমেদ বলেছেন দেখা হবে আদালতে, কারণ তিনি আদালতে যাবেন, তিনি মামলা করবেন। একই সাথে তিনি বলেছেন যে আইসিসিকে আমি জানিয়েছি 2-3 দিনের মধ্যেই কিন্তু একটা চিঠি আসবে, সেটা ফারুক আহমেদের প্রত্যাশা, আইসিসি থেকে চিঠি আসবে। একটা বিষয় গতকালকে থেকে আলোচনা করা হচ্ছিল যে ফারুক আহমেদকে যদি জোর করে সরিয়ে দেওয়া হয়, ফারুক আহমেদ যদি নিজ থেকে পদত্যাগ না করেন, সেক্ষেত্রে বিসিবি কি আইসিসির একটা নিষেধাজ্ঞা পাবে কি না। এবং এই প্রশ্নটা এখন আরও বেশি জোরদার, কেননা ফারুক আহমেদ তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন। তিনি কিন্তু বলেছেন আমি পদত্যাগ করছি না, তিনি আদালতে যাবেন বলেছেন, তিনি আইসিসিকে অলরেডি জানিয়ে দিয়েছেন, এমনটাও কিন্তু বলেছেন। তাই এখন সবচেয়ে বড় বার্নিং প্রশ্ন, আইসিসি থেকে কি বিসিবির ওপর একটা নিষেধাজ্ঞা আসবে কি আসবে না। দেখুন, ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে বলতে, বা যতটা সহজ শোনাচ্ছে যে সরকার হস্তক্ষেপ করেছে, এখন আইসিসি এসে নিষেধাজ্ঞা দেবে, সম্ভবত ব্যাপারটা অতটাও সহজ নয়। কেন সহজ নয় এটা একটু ব্যাখ্যা করা দরকার। দেখুন, ফারুক আহমেদের জায়গায় নতুন যিনি বিসিবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তিনি কিন্তু হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এবং আমিনুল ইসলাম বুলবুল অলরেডি ক্রিকবাসকে একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি ক্রিকবাসকে বলেছেন আমার দায়িত্ব হবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং একটা ভালো বিসিবি তৈরি করা। আমি এখানে লম্বা সময় ধরে থাকবো না, আমি নির্বাচনও করব না, আমি শুধু একটা সুষ্ঠু, আমি মানে সে নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, সে শুধু একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার চলে যাবে। এখন ব্যাপারটা একটু বুঝতে হবে, আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে কে এবং তিনি আসলে কি করেন। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক ক্রিকেটার, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু তার চেয়ে আরেকটা বড় পরিচয় যেটা তার, বর্তমান পরিচয় যেটা তার, সেটা হলো তিনি আইসিসির একজন কর্মরত অফিসার, তিনি আইসিসিতে চাকরি করেন। এখন একটা বিষয় খেয়াল করুন, ফারুক আহমেদকে সরিয়ে আমি এমন একজনকে আনার চেষ্টা করছি যিনি নিজে আইসিসিতে চাকরি করেন। এখন আইসিসির একজন অফিসারকে যখন আমি এসে বিসিবির প্রেসিডেন্ট বানাবো, তখন কি আইসিসি আমার এই বিসিবির এগেনস্টে কোনো স্টেপ নেবে? আইসিসি কি বলবে যে যেহেতু সরকারের হস্তক্ষেপ হয়েছে, তাই আমি এখান থেকে তোমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষেধ করলাম? এই সম্ভাবনাটাটুকু কিন্তু একটু কমে যাচ্ছে। তাই এই বুলবুল এখানে একটা বড় ক্যারেক্টার হতে যাচ্ছে। যে কাউকে আপনি 3 মাসের জন্য কিন্তু প্রেসিডেন্ট করতে পারতেন। বোর্ডে এখনও 9 জন পরিচালক বাকি আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে আপনি প্রেসিডেন্ট করে দিতে পারতেন। কিন্তু আপনি বুলবুলকে এনেছেন, কারণ বুলবুলের পেছনে আইসিসির একটা পরিচয় আছে। দেখুন, যারা ফারুককে সরিয়ে দিতে চাচ্ছে বা যারা ফারুককে সরিয়ে দিয়েছে অলরেডি, তারা কিন্তু এটা ভালো মতোই জানে যে সরকারি হস্তক্ষেপের ব্যাপারটা আসলে আইসিসি একটা অ্যাকশন নিতে পারে, আইসিসি বিসিবির উপর নিষেধাজ্ঞাও দিতে পারে। সুতরাং তারা এটা জেনে বুঝেই স্টেপ যখন নিচ্ছে, তারা নিশ্চয়ই এতটা বোকা নয় যে তারা আইসিসিকে ম্যানেজ করেনি। হতে পারে আইসিসিকে অলরেডি ম্যানেজ করে তারপরে ফারুক আহমেদকে সরানো হয়েছে, বুলবুলকে বসানোর চেষ্টা করা হচ্ছে, যেন আইসিসি কোনো স্টেপ বিসিবির এগেনস্টে না নেয়। এখন কেমন হতে পারে, বা আইসিসির সাথে যারা ফারুককে সরিয়ে দিচ্ছে তাদের কি ধরনের কথাবার্তা হতে পারে, আমরা বেশ কিছু থিওরি আছে। থিওরিগুলো কি, এখন আইসিসি চালায় কে? আইসিসি চালায় ভারত, বা ভারত থেকে এখন প্রেসিডেন্ট জয় শাহ, তিনি আইসিসির প্রেসিডেন্ট। সুতরাং আইসিসিতে ভারতের প্রভাব বেশি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
লাস্ট কয়েক মাস ধরে আপনারা যেটা দেখবেন সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবার পাকিস্তানের সাথে সম্পর্কটা বেশি গাঢ়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কটা বেশি গাঢ়। এখন যদি আইসিসি বা জয়শাকে এমন কিছু বলা হয় যে দেখো আমার বিসিবি প্রেসিডেন্ট সে পাকিস্তানের সাথে সে পাকিস্তান ঘেঁষা, সে পিসিবি ঘেঁষা, তুমি একে সরিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি পাকিস্তান ঘেঁষা আর হব না, আমি বিসিসিআই বা ভারত ক্রিকেট বোর্ড ঘেঁষা হব, তুমি আমার উপর ঝামেলা করো না, তুমি ফারুককে সরিয়ে দাও, তুমি বুলবুলকে বসাও, আমি কথা দিচ্ছি আমি পাকিস্তান ঘেঁষা আর হব না, তখন কিন্তু আইসিসি চিন্তা করতেই পারে যে এটা মানে তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে তোমরা তোমাদের মতো বসাও, আমরা স্টেপ নিব না, এমন একটা থিওরিও হতে পারে। অল আই ওয়ান্ট টু সে ইজ যে যারা এই খেলাটা খেলছে, যারা ফারুককে সরিয়ে দিতে চাইছে তারা খুব ভালো মতোই জানে আইসিসিও এখানে পদক্ষেপ নিতে পারে, তাই আইসিসিকে সামলানোর বা আইসিসিকে ঠান্ডা করার জন্য তারা কিছু করে ফেলেছে বলে আমার কিন্তু মনে হয়। এখন ফারুক আহমেদের ব্যাপারটা আসলে কি বা কেন তার উপর এমনভাবে সবাই তার উপর অনাস্থা জ্ঞাপন করলো বা কেন তাকে এনএসসি সরিয়ে দিতে চাইলো, এই ব্যাপারটা একটু ভাবা দরকার। দেখুন, ফারুক আহমেদকে যখন 2024 সালের অগাস্ট মাসের 21 তারিখ বিসিবি প্রেসিডেন্ট দেওয়া হলো, তখনও কিন্তু সরকারি হস্তক্ষেপের মাধ্যমেই তিনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন। তখনও এনএসসির যে দুজন পরিচালক ছিলেন, একজন জালাল ইউনুস, একজন আহমেদ সাজ্জাদুল হক ববি, এই দুজনকে এনএসসি থেকে বলা হয়েছিল তোমরা পদত্যাগ করো। জালাল ইউনুস তিনি পদত্যাগ করেছিলেন, ববি কিন্তু পদত্যাগ করেননি। ববি উল্টো এনএসসিকে জানিয়েছিলেন তোমরা পদত্যাগ আমাকে করতে বলছো, আমি পদত্যাগ করবো না, তোমাদের সিদ্ধান্ত তোমরাই নাও। সুতরাং তখনও একটা সরকারি হস্তক্ষেপ ছিল। ফারুক যখন বুঝেছেন যে তাকে সরকার এনে বসিয়েছে, তখন তিনি আসলে আলাদা একটা সাহস পেয়ে গেছেন। তার মনে হয়েছে যে আমার পেছনে অনেক ব্যাকিংস আছে, আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট টু ডু। বাট ধীরে 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 সরকারের ওই ব্যাকিংসটা ফারুকের পেছন থেকে সরে গেছে এবং এই মুহূর্তে এসে ফারুক নিজেকে একেবারে একা দেখছেন, তার আশেপাশে তিনি আসলে কাউকেই পাচ্ছেন না। বোর্ডে এই মুহূর্তে ফারুক সহ মোট 10 জন কিন্তু পরিচালক আছে, তার মধ্যে 8 জন পরিচালক ফারুকের এগেনস্টে অনাস্থা জ্ঞাপন করেছেন। শুধুমাত্র আকরাম খান ফারুকের এগেনস্টে অনাস্থা জ্ঞাপন করে কোনো চিঠি পাঠাননি। অর্থাৎ ফারুককে যে ভরসা নিয়ে, যে সাহস নিয়ে ফারুক এসেছিলেন, যে তিনি যেমনটা ভেবেছিলেন যে তার পেছনে সরকারের ব্যাকিংস আছে, তার পেছনে তাকে সরকার রাখতে চায়, সেটা এখন আর নেই। ফারুকের পেছনে আসলে কারোই ব্যাকিংস নাই। এখন ফারুকের পয়েন্ট থেকে যদি আপনি চিন্তা করেন, ফারুক বলেছে আইসিসি চিঠি দেবে, ফারুক বলেছে তিনি আদালতে যাবেন। আইসিসি চিঠি দেবে কিনা এটা আসলে খুবই সন্দেহপূর্ণ একটা বিষয়, কারণ যেমনটা বললাম যারা ফারুককে সরিয়েছে তারা অবশ্যই আইসিসির সাথে একটা আঁতাত অলরেডি করে ফেলেছে বলে আমার মনে হয়, তারা এত কাঁচা কোনো খেলা খেলবে না। তাই আইসিসি এখানে পদক্ষেপ নেবে বলে আমার খুব বেশি মনে হয় না। বাংলাদেশ ক্রিকেটকে আসলে নিষিদ্ধ করলে আইসিসিরও খুব বেশি লাভ হবে না। বাংলাদেশ ক্রিকেটে একটা বাজার আছে, বাংলাদেশ ক্রিকেটের ক্রেজ আছে, এমন অবস্থায় আইসিসি হার্ড কোনো স্টেপ সম্ভবত বাংলাদেশের এগেনস্টে নেবে না। দ্বিতীয়ত, ফারুক বলেছেন যে তিনি আসলে আদালতে যাবেন। এটা কি কোনো হেল্প করবে? আদালত কি ফারুকের পক্ষে কোনো রায় দেবে? এখন একটা জিনিস আপনাদের, আদালতের এগেনস্টে আসলে সরাসরি কিছু বলার উপায় কারোই নাই। আদালত একটা স্বাধীন প্রতিষ্ঠান, আদালতের এগেনস্টে কিছু বললে আপনার নামে আদালত অবমাননার একটা মামলাও করে দেওয়া যেতে পারে। বাট আপনাকে একটা ছোট্ট সিচুয়েশন বলি বা ছোট্ট একটা গল্প বলি। পরশুদিন রাতে শোনা গেল যে ফারুককে সরে যেতে বলা হয়েছে, বুলবুল আসবে। কালকে সকালবেলা ফারুক জানালো দেখা যাক কি হয়। এরপরে দুপুরবেলা ফারুক জানালো যে আমি পদত্যাগ করব না। বিকালবেলায় কিন্তু বাকি 8 পরিচালক মিলে ফারুকের নামে, ফারুকের বিরুদ্ধে চিঠি পাঠালো এনএসসিতে। আবার সন্ধ্যা বা রাতের বেলায় বিপিএল নিয়ে যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেই তদন্ত কমিটি রিপোর্ট দিল যে সব দোষ ফারুকের। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই সবগুলো জিনিস একের পর এক হচ্ছে, এটা কি কোইন্সিডেন্স? মানে কালকেই বিসিবি পরিচালকদের চিঠি দিতে হলো, কালকেই বিপিএলের তদন্ত বের হতে হলো, গতকালকেই আবার এনএসসি নিষিদ্ধ করে দিল। এই সব বিষয়গুলো যখন আপনি একই সুতোয় গাঁথবেন তখন বুঝবেন যে এর পেছনে অনেক বড় কোনো শক্তি আছে। অনেক বড় কোনো শক্তি মানে বাংলাদেশ সরকার আছে। বাংলাদেশ সরকার যখন ফারুককে রাখতে চাইছে না, তখন আদালতে গিয়ে যে ফারুক খুব বেশি সুবিধা পাবে তেমনটা আমার মনে হয় না। সব মিলিয়ে ফারুকের বিসিবিতে আসলে সময় শেষ, তিনি আর খুব বেশি দিন থাকতে পারবেন বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, তিনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন। তিনি যেটা বলেছেন, আমি এটা আনচ্যালেঞ্জড যেতে দেব না, তিনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন।
তার এগেনস্টে যেহেতু বড় একটা শক্তি লেগেছে, তার এগেনস্টে যেহেতু বাংলাদেশ সরকারের একটা অংশ লেগেছে, তাকেও এরকম বড় কোনো শক্তি কিন্তু ম্যানেজ করতে হবে। এরকম বড় কোনো শক্তি এই দেশে যদি থেকে থাকে যারা ফারুকের সাপোর্ট দেবে, তখন এই লড়াইটা আরও কিছুদিন হয়তো বা লেন্দি হবে, আরও কিছুটা জমজমাট হয়ে যাবে। তাছাড়া ফারুকের এই বোর্ডে টিকে থাকার তেমন কোনো সম্ভাবনা নেই। এখন ধরুন ফারুক চলে গেল, বুলবুল এসে দায়িত্ব নিল এবং অক্টোবরে কিন্তু বিসিবির নির্বাচন হওয়ার কথা। বুলবুল সেটাই বলেছেন, আমি নির্বাচন দেব। সব মিলিয়ে বুলবুল 3 থেকে 4 মাস বিসিবির দায়িত্ব পালন করবেন। এটা মে মাস, জুন, জুলাই, আগস্ট, 3 মাস সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ভোট দিয়ে দেওয়া হবে। ফারুক কিন্তু বলেছিলেন তিনি পরবর্তী বিসিবি নির্বাচন করতে চান, কিন্তু তাকে যখন এনএসসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন তার জন্য এখন নির্বাচন করা কঠিন। সুতরাং ফারুক সামনে বিসিবি নির্বাচন করবেন কিনা সেটা খুবই একটা বড় প্রশ্ন। সম্ভবত তিনি করবেন না, বা বিসিবি নির্বাচন করলেও তার জেতার সম্ভাবনা খুবই কম, কারণ বর্তমান পরিচালকরাই তার উপর অনাস্থা জ্ঞাপন করেছেন। সুতরাং ফারুক যে আবার বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ, নায়ের পর্যায়ে বললেই চলে। আবার আমিনুল ইসলাম বুলবুল তিনি আইসিসিতে চাকরি করেন, তিনি বলেছেন 3 মাস থেকে 4 মাস কাজ করে তিনি আবার আইসিসিতে ফেরত যাবেন। সুতরাং তিনিও আবার যে লং টার্মের জন্য বিসিবি প্রেসিডেন্ট হবেন তেমনটাও নয়। তাহলে সবচেয়ে বড় এখন আরেকটা প্রশ্ন যেটা আসবে, বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট কে হবে? বুলবুল তো 3 মাস বা 4 মাসের জন্য একটা টেম্পোরারি প্রেসিডেন্ট, পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হবে? এখানে কিন্তু আসবে তামিম ইকবালের নাম। তামিম ইকবাল তিনি সামনে নির্বাচনে, বিসিবি নির্বাচনে তিনি নির্বাচন করতে চান, তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিসিবির নির্বাচন করতে চান এবং তিনি নির্বাচিত হওয়ার জন্য, বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য যা যা করার দরকার তিনি অলরেডি সেসব করছেন বা অলরেডি একটু দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সুতরাং সেপ্টেম্বর বা অক্টোবরের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা তামিম ইকবালকে দেখবেন এবং দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ চান্স যে তামিম ইকবালই হয়তো বা লং টার্মের জন্য বিসিবি প্রেসিডেন্ট হবেন। ফারুকের তো শেষ মোটামুটি ক্যারিয়ার, বুলবুলও বেশি দিন থাকবেন না, তামিম ইকবাল হয়তো বা বিসিবি নির্বাচন করবেন। সেক্ষেত্রে তামিম ইকবালকে ভবিষ্যতে আপনি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দেখতেও পারেন এবং এটার পেছনে কিন্তু বেশ বড়সড় একটা সম্ভাবনা আছে। এই ছিল আপাতত সব কিছু আলোচনা। বাট লাস্টে আমি আরও একটা বিষয় যেটা অ্যাড করতে চাই সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম ঘটনা আগে কখনো দেখা যায়নি। এই যে রাতারাতি বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, রাতারাতি বোর্ডের সব পরিচালক প্রেসিডেন্টের এগেনস্টে চলে যাচ্ছে, রাতারাতি অন্য আরেকজন বোর্ড প্রেসিডেন্ট চলে আসছে, এসব আসলে গত 8, 10, 15 বছরে তেমন দেখা যায়নি। সো বলতে পারেন একটা নতুন ধরনের চাল শুরু হলো, নতুন ধরনের চল শুরু হলো, নতুন ধরনের ট্রেন্ড শুরু হলো। এই যে এটা যে শুরু হলো, এটা থামবে কি থামবে না, ভবিষ্যতে ধরুন এই ইন্টারিম সরকারের আমলেই বিসিবি নির্বাচন হলো, নতুন একজন প্রেসিডেন্ট হয়ে এলেন, তারপরে যখন জাতীয় নির্বাচন হবে তখন কোনো না কোনো দল জিতবে, এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, কোনো না কোনো দল জিতবে। তারা জেতার পরে, তারা সরকার গঠন করার পরে তারা যদি আবার বিসিবিতে এসে আরেকটা কু ঘটায়, তারা যদি বিসিবিতে এসে বলে যে তুমি পরিচালক বোর্ড প্রেসিডেন্ট আর আমি মানি না বা মানছি না, এনএসসির মাধ্যমে আমি আরেকজনকে বোর্ড প্রেসিডেন্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু একদমই ভালো কোনো বিষয় হবে না। আমরা পাকিস্তানে দেখেছি, পাকিস্তান ক্রিকেট বোর্ডে কদিন পর পর বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়, এই হয় ওই হয়। আমি মনে প্রাণে চাই না ওই চলটা বাংলাদেশে চলে আসুক, কারণ আমরা ক্রিকেটে এমনিতেই খুব বেশি উন্নত না ভাই। সেখানে মাঠের ক্রিকেটের বাইরে আমরা যদি বাইরেই বেশি আলোচনা করি, বাইরেই বেশি ব্যস্ত থাকি, বাইরেই বেশি ঝগড়া মারামারি যুদ্ধ হয়, তাহলে আমরা দেশের ক্রিকেটে আসলে কখন মনোযোগ দেব? আরও একটা বড়সড় ভয়, বড়সড় আশঙ্কা আমার মনের মধ্যে আছে, সেটা হলো পাকিস্তান ক্রিকেটের কথা বললাম। পাকিস্তান ক্রিকেটে শুধু ওই বোর্ড প্রেসিডেন্ট অদল বদল হয় না, নতুন সরকার আসলে বোর্ড প্রেসিডেন্ট চলে যায়, আবার এমনও হয় যে সরকারের পছন্দ অনুযায়ী বা বোর্ড প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী ক্রিকেটাররা দলে ঢুকছেন বা বের হচ্ছেন। দেখা যাচ্ছে 3 বছর পরে একজন ক্রিকেটারকে দলে ঢুকিয়ে দেওয়া হয়, সে আবার খেলতে থাকে, আবার যখন বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয় বা সরকার চেঞ্জ হয় তখন আবার অন্য কোনো প্লেয়ার এসে ঢুকে পড়ে, সে ক্রিকেটার খেলতে থাকে। জাস্ট ইম্যাজিন বাংলাদেশের ক্রিকেটেও যদি এমন হয় তখন কেমন হবে, কতটা বাজে একটা বিষয় হবে। বাংলাদেশের ক্রিকেটেও যদি পছন্দ অনুযায়ী দল চুজ করা হয়, পছন্দ অনুযায়ী যেমন বোর্ড পরিচালক, বোর্ড প্রেসিডেন্ট চুজ করা হচ্ছে, তেমন যদি পছন্দ অনুযায়ী দলও চুজ করা হয়, পছন্দ অনুযায়ী যদি প্লেয়ারকে চুজ করা হয়, ওই প্লেয়ারকে আমার পছন্দ নয়, ওই প্লেয়ারকে আমি বাদ দিয়ে দিলাম, অমুক প্লেয়ারকে আমার পছন্দ, অমুক প্লেয়ারকে আমি আনলাম, তাহলে একদমই ভালো কিছু হবে না। আমি মনে প্রাণে চাই না এমন কিছু হোক।
যেটাই হচ্ছে এটা একটা শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। ফারুক আহমেদ তিনি যাই দোষ করেছেন, তাকে যদি দোষ করার শাস্তিস্বরূপ আপনারা সরিয়ে দিতে চান সরিয়ে দিন, কিন্তু এই যে কাউকে তুলে নিয়ে এসে বসা এবং আবার তুলে নিয়ে যে ফেলে দেওয়া, এটা যেন কন্টিনিউ না হয়, এটাই থাকবে আমার কামনা। আমি নিশ্চিত দেশের যত ক্রিকেট প্রেমী আছে আপনাদেরও কামনা এটাই থাকবে যে একটা শান্তিপূর্ণ ক্রিকেট বোর্ড চলুক, সব মনোযোগ মাঠের খেলায় থাকুক, তাহলেই দেশের ক্রিকেট উন্নত হবে। আসলে বিসিবির মারামারি নিয়ে মাঠের ক্রিকেটের কোনো উন্নতি হবে না, মাঠের ক্রিকেটের যেন উন্নতি হয় এদিকেই সবাই মনোযোগ দেখ, এটাই আমার কামনা। বাট আমি ছোট মানুষ, আমার কথা কেউ শুনবে বলে আমার মনে হয় না। অল আই ক্যান ডু ইজ হোপ, আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে, শান্তিপূর্ণ একটা ট্রানজিশন আসবে, বাংলাদেশ ক্রিকেট মাঠে ভালো করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবেন, আর ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন।